হ্যালো 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 সকল টপাস বাংলার যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। তোমাদের আজকে যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ক্লাস 12-এর তোমাদের যে এক্সারসাইজ আছে ছায়া প্রকাশনে, সেই ছায়া প্রকাশনে এক্সারসাইজ করব। সেখানে কি ধরনের কনসেপ্ট লাগবে কোশ্চেনের সাথে সাথে কিন্তু সেই কনসেপ্টগুলো ডিসকাস করা হবে। তো তুমি ভিডিওটি দেখো, পুরোটা কোশ্চেন সলভ করব, তার সাথে তুমি কিন্তু কোশ্চেনের যে থিওরি, পুরো চ্যাপ্টারটার যে থিওরি আছে সেই থিওরি কিন্তু তুমি শিখে ফেলতে পারবে। ঠিক, তো দেরি না করে শুরু করা যাক। তোমাদের পেজ নাম্বার 254 পেজ, তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের যে প্রথম কোশ্চেন আছে সেটা আমি সলভ করব। বলছে তড়িৎ প্রবাহ 1 নম্বর কোশ্চেন 254 পেজ। সময় সাপেক্ষে একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ দেওয়া আছে 2t + 3t স্কোয়ার। কী বলা আছে? একটি তড়িৎ প্রবাহ দেওয়া রয়েছে, সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। তো তড়িৎ প্রবাহ যেটা দেওয়া রয়েছে সেটা সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক, সেখানে তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এবং সময় সেকেন্ডে প্রকাশিত করা হয়েছে। t = 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ আধানের মান চাইছে আমাকে। ঠিক, তো তড়িৎ প্রবাহ যেটা হয় I = হয়ে যায় Q/T। যদি আমাদের I ধ্রুবক থাকে, সময়ের সাথে যদি না পরিবর্তন হয়, তাহলে আমরা এটা লিখতে পারি। আর সেখানে আমরা Q = IT লিখে ফেলতে পারি, কারণ I হচ্ছে ধ্রুবক। কিন্তু স্যার I যদি না ধ্রুবক হয় তাহলে কেমন হবে? I যদি না ধ্রুবক হয় তাহলে এটা লেখা হয় dQ/dt। ঠিক, তো সেখান থেকে dQ আসে IDT। তো সেখানে আমরা ইন্টিগ্রেশন করলে, সমাকলন করলে আমরা কিন্তু Q পাবো। তো Q যেটা আসবে সেটাকে আমি ডেল্টা Q লিখছি, সেটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন IDT। ঠিক, এবার আমাকে কি দিয়েছে? I এর যে সমীকরণ দেওয়া রয়েছে সেই সমীকরণটা আছে 2t + 3t স্কোয়ার। 2t + 3t স্কোয়ার, এটাই আমাদের I এর সমীকরণ। 2t + 3t স্কোয়ার I এর সমীকরণ। তাহলে ইন্টিগ্রেশন 2t + 3t স্কোয়ার dt, এটাই আমাদের ডেল্টা কিউ হবে। কোথা থেকে? যেখান থেকে সময়ের ব্যবধান বলবে আমরা সেখান থেকেই কিন্তু নিয়ে নেব। মানে সময়ের ব্যবধান কোথায় আমাদের বলেছে t = 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড অবধি আমাদের নিতে হবে। তাহলে দেখা যাক 2t dt, তাহলে ইন্টিগ্রেশন 2t হয়ে যাবে t²/2t²/2, t স্কোয়ার একটা পাওয়ার বেড়ে যাবে আর ওটাই নিচে চলে আসবে। ঠিক, তারপরে 3t³ 2 + 1/3। ওকে, সো 2 থেকে 3, সো এখানে 3 কেটে যাবে, 2 কেটে যাবে। তাহলে এলো t² + t³। এটা কোথা থেকে কোথায়? 2 থেকে 3। তো আমরা 3² বসাবো, +3³ -2² -2³। তো আসবে আমাদের 9 + 27 -4 -8 36 -12 24 কুলম আমাদের অ্যান্সার চলে আসবে। 24 কুলম আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, তো যখনই তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে সেখান থেকে আধান বের করতে হলে এভাবে করতে হয়। কখনো যদি কিউ দেওয়া থাকে, Q = 2t² + t³, তখন যদি কারেন্ট চাওয়া হয় তখন dQ/dt করতে হয়। তখন আমাদেরকে ডেরিভেটিভ করতে হয়। আর যদি আমাদের I থেকে Q চাওয়া হয় তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, চলো তারপরে চলে যাচ্ছি আমরা ওহমের সূত্রতে। ওহমের সূত্র 5 নম্বর কোশ্চেন থেকে করব। তার আগের কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো ডাটা রিলেটেড কোশ্চেন, তো সেগুলো পড়ে তুমি মনে রেখে দেবে। ঠিক, 5-এর কোশ্চেন বলছে ওহমের সমতুল্য একক কি হয়ে যাবে? ওহমের সমতুল্য একক মানে আমাদের ওহম যেটা আছে তার সমতুল্য একক কি হয়ে যাবে? তো ওহম কি হয়ে যায়? আর হয়ে যায়, R = হয়ে যায় V/I। V/I কে বলে স্যার I = Q/T ও হয়। তাহলে আমি V/Q/T মানে VT/Q সেটা আমরা করতে পারি, কারণ আমি অপশানে দেখতে পাচ্ছি যে অ্যাম্পিয়ার রাখা আছে। তো প্রথম অপশান কুলম/সেকেন্ড মানে চার্জ বাই সময়, যেটা আমাদের আধান হয়ে যায়, প্রবাহ মাত্রা হয়ে যায়, কারেন্ট হয়ে যায়। কুলম/সেকেন্ড কারেন্ট, তো প্রথমটা হবে না। অ্যাম্পিয়ার সেকেন্ড
মানে কিউ ইন্টু টি, কিউ ইন্টু টি আমাদের কিছুই হয় না, কিউ ইন্টু টি কিছুই হয় না, তো এটা তো আমাদের আর হবে না, ঠিক আছে। তারপর জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে কৃতকার্য বাই টাইম, মানে হচ্ছে ক্ষমতা হয়ে যায়, ক্ষমতা। তো ক্ষমতা তো আর এর সঙ্গে সমান হবে না, তো এটা হবে না। তারপরে বলছি ভোল্ট সময় সেকেন্ড, আর হচ্ছে কুলম ইনভার্স। তো আমাদের লাস্ট অপশান কিন্তু হয়ে যাবে, এইভাবে করে লাস্ট অপশান আমাদের অ্যান্সার হবে। চলো 6 নম্বর কোশ্চেন, নিচের লেখচিত্রগুলির মধ্যে কোনটি কোনো ধাতব পরিবাহীর প্রান্তিক বিভব প্রভেদের সঙ্গে প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্ক? ভিআই চেয়েছে, ভিআই। তো আমাদের ভিআই কার্ভ চাই, ভিআই। তো ভিআই কার্ভে আমাদের ওহমের সূত্র যেটা আছে, ওহমস ল, ওহমস ল আমাকে বলেছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি হয়, সেই তড়িৎ প্রবাহ কার সমানুপাতিক হয়? বিভব প্রভেদের সমানুপাতিক হয়। তো আই বিভব প্রভেদের সমানুপাতিক হয়, আর সেই বিভব প্রভেদকে এখানে ভি নিয়ে নিয়েছে। তো বিভব প্রভেদকে যদি ভি নেওয়া হয়, ভি সমানুপাতিক আই, বা আমি বলতে পারি আই সমানুপাতিক ভি, তাহলে আমাদের সরল রেখা হওয়া উচিত। তো এখানে তুমি দেখবে অপশানে যেটা আসছে আমাদের অপশান এ হওয়া উচিত, অপশান এ। কারেন্ট বাড়লে বিভব বাড়লে কারেন্ট বাড়বে, তো আই ভি কার্ভ এমন হওয়া উচিত, ঠিক। তো অপশান আমাদের এ হয়ে যাবে। রোধের মাত্রা লিখতে হবে, দেখো সহজেই এই যে আগেরটাতে বলেছিলাম, আগেরটা বলেছিলাম সেখান থেকে তুমি রোধের মাত্রা পেয়ে যাবে। এইখান থেকে তুমি রোধের মাত্রা কি করে পাবে, দেখো রোধের মাত্রা। তো এখানের মধ্যে আমাকে সময় জানা আছে, সময়, রোধের মাত্রা আই জানা আছে, এটা থেকে যাব, এটা থেকে, ঠিক। তো এখানে আমি কি করতে পারি, আর ইকুয়ালস টু ভি বাই আই। আই হচ্ছে প্রাথমিক রাশি বা মূল রাশি, তো একে আমি পরিবর্তন করব না। ভি যেটা হয়ে যায়, ভি হয়ে যায় কৃতকার্য বাই আধান, কৃতকার্য প্রতি একক আধানে বিভব হয়ে যায়, ঠিক আছে। তো একক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে যে কৃতকার্য করতে হয় সেটাই বিভব হয়, তো কৃতকার্য বাই কিউ হয়ে যাবে। তো এবার আমি এই কিউকে আইটি লিখতে পারি, আইটি ভি। তো এই ভিকে আমি এখানে বসিয়ে দেবো। তো আর ইকুয়ালস টু কৃতকার্য বাই আই স্কোয়ার টি হয়ে যাবে, কারণ এখানে একটা আই আছে আর সেই আইয়ের সঙ্গে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তো কৃতকার্য হয়ে যাবে এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে বল গুণিতক সরণ। তো বলের আমরা জানি কীরকম, দেখো কীভাবে করে আমি এগিয়ে যাচ্ছি, বল গুণিতক সরণ। বল আবার কি হয়ে যায়, ভর গুণিতক ত্বরণ, মানে ভর এম, এর আমি মাত্রা লিখছি এবার, ভর এম ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এল বাই টি স্কোয়ার। মানে বলের আমরা ডাইরেক্ট জানি এম এল টি মাইনাস টু, তার সঙ্গে সরণ যদি হয় এল আসবে, আর এখান থেকে আই স্কোয়ার যেমন আছে থাকবে, টির টি হবে। তো এটাই আমাদের মাত্রা হয়ে যাবে। তো পুরো মাত্রাটা কেমন হবে, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু, এটাই আমাদের মাত্রা হয়ে যাবে। তো দেখা যাক কোন অপশান, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু। অপশান আমাদের সি হয়ে যাবে, সি ফর চেন্নাই, সি, রাইট। চলো তারপর বলছে একটি তারের রোধ আর, একটি তার আছে রোধ আর, একে টেনে মূল দৈর্ঘ্যের এন গুণ করা হয়েছে। একটা তার আছে, এই পেনটা ধরে নাও তার, একে আমি টেনে এন গুণ দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তারের নতুন রোধ কত হবে? এই কোশ্চেনটাকে একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখানে যে তার নিয়েছি সেই তারকে টানা হয়েছে, সেই তারকে টেনে এন গুণ করা হয়েছে দৈর্ঘ্য, টেনে এন গুণ করা হয়েছে। আগে লেন্থ এল ছিল, এখন এন এল হয়ে গেছে, এখন এন এল হয়ে গেছে, ঠিক। তার মানে নিশ্চয়ই এর প্রস্থচ্ছেদ পরিবর্তন হয়েছে, প্রস্থচ্ছেদ পরিবর্তন হয়েছে। ধরে নাও এর আগের কোশ্চেনগুলো কেমন হতো, যে একটি তার নিলাম, তার দৈর্ঘ্য এল, সেই তারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমাদের রোধ কত হবে? তো তারের দৈর্ঘ্য সমানুপাতিক, দৈর্ঘ্যের সাথে রোধ সমানুপাতিক হয়। এখানে যদি দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়, তাহলে নতুন আর যেটা হবে সেটা ডবল হয়ে যাবে, 2r হয়ে যাবে। সেখানে কোথাও বলেনি যে টেনে করতে হবে, টেনে আমি ডবল করেছি, টেনে দ্বিগুণ করেছি। সেখানে কি করা হয়েছে, এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অন্য একটা ওই উপাদানের
তারকে। তো দৈর্ঘ্য কি হয়ে গেছে, যতটা বাড়াতে চাই বাড়িয়েছি। তো সেটা হচ্ছে এটা। এখানে বলছে টানা হয়েছে, টানা হয়েছে মানে আয়তন একই থাকবে। এর যদি প্রস্থচ্ছেদ A1 হয়, A1 ইন্টু L হচ্ছে আয়তন, ভলিউম। তো এখানেও ভলিউম একই থাকবে, কিন্তু প্রস্থচ্ছেদকে কমে যেতে হবে। প্রস্থচ্ছেদ তো কমবে, আমি যখন টানবো প্রস্থচ্ছেদ কমবে, তাহলে A'(NL) হয়ে যাবে। তো আয়তন তো একই থাকবে, উপাদান তো কোথাও থেকে কেটে নিচ্ছি না বা জুড়ে দিচ্ছি না, আয়তন একই থাকবে। তাহলে A'(NL) = AL। সো এখান থেকে A' পাবো A/N। সো নতুন A' পাবো বা A1 বা A2 বলতে পারি। এটাকে A1 ধরতে পারি, L1 ধরতে পারি, একে আমি A2 L2 ধরতে পারি। ঠিক আছে, মানে আমি এরকম লিখতে পারি A1 L1 = A2 L2। ঠিক আছে, তো A2 যেটা হয়ে যাবে A1 L1/L2। ঠিক, তো প্রথমে প্রস্থচ্ছেদ ছিল A, কোনো A1কে A ধরছি, A1কে A ধরছি, আর L ছিল L, আর সেখানে হচ্ছে NL, L1কে L ধরছি, তাহলে A/N হয়ে যাবে আমাদের নতুন যে প্রস্থচ্ছেদ আছে। ঠিক আছে, এবার আমি যাচ্ছি R = সমানুপাতিক ρL/A। তো প্রাথমিক রোধ হচ্ছে এটা, ρ1 L1 A1, অন্তিম R2 ρ2 L2/A2। ঠিক আছে, ρL/A। এই R1/R2কে আমি কি করছি, লিখে ফেলছি, ρ1/ρ2 L1/L2 A2/A1 হয়ে যাবে, কারণ ব্যস্তানুপাতিক। ঠিক, তো তোমরা না সবসময় এই ফর্মুলাতে কাজ করবে, এই ফর্মুলাতে কাজ করলে কোনো সমস্যা হবে না। কেন, কখনো দৈর্ঘ্য ডবল করেছে তো দৈর্ঘ্যকে ডবল করে দেবো, কখনো প্রস্থচ্ছেদকে কমিয়েছে বাড়িয়েছে এখানেই করে দেবো, উপাদানের চেঞ্জ করেছে এখানেই করে দেবো, আর যদি না চেঞ্জ করে তাহলে কেটে দেবো। ρ1 ρ2 সমান হবে, উপাদান একই আছে, তো কেটে দিয়েছি। তাহলে L1/L2, L1 L ছিল, L2 হয়ে গেছে NL, আর A2/A1 যেটা হবে, A2 হচ্ছে আমাদের, A2 কত দাঁড়াচ্ছে A/L, আর A1 হচ্ছে A দাঁড়াচ্ছে। তো এখান থেকে আমার আসবে LL কেটে যাবে, AA কেটে যাবে, R1 = R2, মানে হ্যাঁ R2/N²। তো R2 হয়ে যাবে N²R1, N²R1 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে, N²R1 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অপশান আমাদের বি, মানে N²R, N²R আমাদের অ্যান্সার। তারপরে তামার তারের রোধাঙ্ক দেওয়া আছে, 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ। তামার ঘনক দেওয়া আছে, আচ্ছা তামার ঘনক দেওয়া আছে, তামার তৈরি ঘনক, তার মানে এরকম কিছু দেওয়া আছে, মানে এটা হচ্ছে চোঙাকৃতি তার নয়, এটা হচ্ছে একটা ঘনক, ঘনকের দুই পাশের রোধ জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখে নাও, এরকম একটা ঘনক রয়েছে, এরকম একটা ঘনক রয়েছে, এরকম একটা ঘনক রয়েছে। তো আমাকে বলছে যে এর রোধ বের করতে হবে। তো R = ρL/A। এবার কথা হচ্ছে ρL, এলটা কি হবে, কোন এলটা, মানে এলটা হবে এই দৈর্ঘ্যটা, এই পাশ থেকে এই পাশে ইলেকট্রন কতটা দূরত্ব যাবে, এ আর বি বিন্দুর সঙ্গে আমি কি করব, বিভব কোনো উৎসকে লাগাবো এ আর বিতে, তাহলে এখান থেকে ইলেকট্রন ওই পাশে যাবে, কতটা দৈর্ঘ্য যাবে, যেটা আমাদের দেওয়া রয়েছে এল দৈর্ঘ্য। তো ρL, এ কত হয়ে যাবে, এটা যদি এল হয়, এটা যদি এল হয়, এটাই হবে সেই প্রস্থচ্ছেদ, তার মানে আমাদের হয়ে যাবে ρL/L², ρL/L² আমাদের হয়ে যাবে। তো এখান থেকে তুমি পাবে ρ/L। এবার আমাদের ভ্যালু দেওয়া রয়েছে, ভ্যালু কত আছে 1.76 10⁻⁻6 ওহম সেন্টিমিটার দেওয়া আছে, ওহম সেন্টিমিটার, দেখে নিই ভ্যালুটা, 1.76 × 10⁻⁻6, তার সঙ্গে 1 মিটার দিয়েছে, যেহেতু পার সেন্টিমিটার, তো 1 মিটারকে আমি সেন্টিমিটারে করে নেব। ঠিক, তো আসবে 1.76 × 10⁻⁻4 ওহম, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ρL/A
দৈর্ঘ্য এটা, প্রস্থচ্ছেদ এল স্কোয়ার। তো রো বাই এল 100। তো 1.76 ইন্টু 10⁻⁻8 হয়ে যাবে, -8 হোল। সো এটাই আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন যেটা হচ্ছে তোমরা দেখবে, কোশ্চেন নাম্বার 10, একটি 4 ওম রোধের একটি তারকে মধ্যবিন্দু সাপেক্ষে 180 বাঁকানো হয়েছে। একটি তারকে নিয়েছি, তাকে 180 ডিগ্রি বাঁকিয়ে দিয়েছি মধ্যবিন্দুতে। তারটি উভয় অর্ধই একসাথে মোচড় দিয়ে সেটিকে তারের রূপ দেওয়া হলো। এখন তারটির রোধ কত হবে? ঠিক 4 ওম রোধ নিয়েছে, তাকে কি করেছে 180 কি করেছে বাঁকিয়েছে। দেখো কি করেছে, বলছে একটি রোধ আছে, একটি তার, পরিবাহী তার, তাকে কি করেছে মধ্যবিন্দুতে 180 কি করেছে বাঁকিয়ে দিয়েছে। প্রথম কথা, আর কে আমি হাফ করেছি, ধরে নাও এই পুরোটার রোধ হচ্ছে আর, পুরোটার রোধ যদি আর হয় তাহলে এই হাফ হবে r/2 আর এই আর হবে r/2। একে আমি কি করেছি মোচড় দিয়ে এভাবে করে বাঁকিয়ে ফেলেছি, ঠিক দিয়ে একসাথে পাকিয়ে দিয়েছি। তার মানে কি হচ্ছে, দুটো রোধকে জুড়ে দিয়েছি আমি, মানে এটা r/2 আর এটা r/2। এবার দুজনের বিভব কি হবে, বিভব প্রভেদ একই হবে। বিভব প্রভেদ যদি একই হয় তাহলে কি হবে, সেটাকে সমান্তরাল হিসেবে ধরা যায়। তো সমান্তরাল যদি ধরি তাহলে কি হবে, আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হয়ে যাবে r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2। এবার সমান রোধ যদি হয়ে যায় তাহলে দেখে নাও r/2 ইন্টু r/2 বাই r/2 প্লাস r/2, তার মানে হচ্ছে r/4 বাই r স্কোয়ার এটা। তো r/4 আমাদের অ্যান্সার হয়ে যাবে, মানে এটারই হাফ হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার হবে r/4। তো r/4 মানে আমাদের 4/4, তো r1 দেওয়া আছে তাহলে 4/4 মানে 1 হয়ে যাবে, ঠিক। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি বলে, একটি ব্লকের মাত্রা 1 সেমি, 2 সেমি, 3 সেমি। একটি ব্লকের মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ব্লকটির দুই বিপরীত প্রান্তের কোন দুটি বিন্দুর মধ্যে সর্বাধিক এবং সর্বনিম্ন রোধের অনুপাত। খুবই ভালো কোশ্চেন। দেখো 1, 2, 3 সেন্টিমিটার করে দেওয়া রয়েছে। কি আছে, ধরে নাও একটি ঘনক আছে, আয়ত ঘনক রয়েছে, ঠিক। বলেছে একটা 1 সেমি, একটা 2 সেমি, একটা 3 সেমি। ধরে নাও এটা 3 সেমি, এটা 2 সেন্টিমিটার আয়ত ঘনক, আর এটা হচ্ছে উচ্চতাটা, ধরেন এটা 1 সেন্টিমিটার আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এরকম আছে। দিয়ে বলছে এর রোধ কিভাবে, এর বিভিন্ন রোধ আসবে। আমরা রোধ জানি ρ L/A, R = ρ L/A, কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে কারেন্ট কোন দিকে যাচ্ছে সেই দিকেও রোধের নির্ভরতা, মানে রোধ নির্ভর করে। কোন দিকে কারেন্ট যাচ্ছে রোধ নির্ভর করবে। যেমন আমি কারেন্ট এদিক থেকে পাঠাচ্ছি, এদিক থেকে বেরোচ্ছে, এদিক থেকে পাঠিয়েছি, এদিক থেকে বেরোচ্ছে, একে আমি R1 লিখছি, যে এর জন্য যে রোধটা হবে সেটা R1 হবে। তো R1 এর সময় L1 যেটা হবে সেটা 3 সেমি হবে, এই দৈর্ঘ্যটা হবে, কারণ ইলেকট্রনকে এই দৈর্ঘ্য থেকে এই প্রান্তে পৌঁছতে হবে 3 সেন্টিমিটার, তাহলে L1 হয়ে যাবে 3 সেন্টিমিটার। বাকি রো সবার জন্য একই। প্রস্থচ্ছেদের সময় আমি যদি এটাকে A লিখি, এটাকে আমি B লিখি আর এটাকে আমি C লিখি, তাহলে হবে, দেখো এটা তাহলে A হলো, প্রস্থচ্ছেদ হয়ে যাবে, প্রস্থচ্ছেদ এটা A যদি হয় এটা হবে B আর এটা হবে C, প্রস্থচ্ছেদ হবে BC, প্রস্থচ্ছেদ হবে BC। তাহলে R1 হবে রো A/BC, রো A/BC। তোমাদের কনসেপ্ট শেখাচ্ছি যে আলাদা আলাদা করে তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করছে, কারণ তড়িৎ প্রবাহ যেদিকে হবে সেদিকের দৈর্ঘ্যটাকে আমাকে লেন্থ হিসেবে ধরতে হবে রো L/A তে, ঠিক। এবার আমি বললাম এদিক থেকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে এরকম যাবে, তখন দৈর্ঘ্যটা আমাদের C হয়ে যাবে, একে আমি R2 লিখছি। তো R2 লেখার সময় রো দৈর্ঘ্য হবে C আর প্রস্থচ্ছেদ হবে এই প্রস্থচ্ছেদ,
প্রস্থচ্ছেদ হবে এটা, যেটা আমাদের বি আর এ, মানে এ বি হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে। ঠিক আছে, তারপরে R1 যখন লিখব, R3 যখন লিখব, মানে কোনটা, যেটা এদিক থেকে তোমাদের দিকে আছে, যেটা বোর্ডের ভেতর দিয়ে এদিক থেকে এক পাশে ওই পাশে বেরিয়েছে বা ভেতর থেকে তোমাদের দিকে আসছে, সেটার জন্য দৈর্ঘ্য হবে বি, তার মানে রো বি বাই এসি। দেখে নাও তিনটে আলাদা ফর্মুলা আসছে, 1 2 3, এই তিনটে আমাকে বের করতে হবে, দিয়ে সর্বনিম্ন যেটা হবে আর সর্বোচ্চ যেটা হবে তার হচ্ছে অনুপাত আমাকে নিতে হবে। তো এখানে দেখে নাও R1 যদি আমি দেখি, ধরে নাও রো তো সবার জন্য একই থাকবে, 1 বাই, যখন 1 সেমি নেব, এ হচ্ছে 3 সেমি, তাহলে 2 × 1, এটা একটা। আর 2 যেটা হবে সেটা হচ্ছে রো ইন্টু সি হচ্ছে 2, তাহলে 3 × 1। আর 3 যেটা হবে, এবার আমি একটু মিটার করছি না, সেন্টিমিটারেই রাখছি, কারণ অনুপাত নেব আমরা। ঠিক আছে, তো R3 হয়ে যাবে রো ইন্টু বি কত, বি হচ্ছে 1 বাই 3 × 2। তো সর্বোচ্চ হচ্ছে এইটা, কোনটা সর্বোচ্চ হচ্ছে, R1 সর্বোচ্চ হচ্ছে ম্যাক্স, এটা ম্যাক্স হচ্ছে 1.5, তাই না? আর সর্বনিম্ন হচ্ছে এটা মিনিমাম। সো এই দুটোর অনুপাত চেয়েছে, এই দুটোর অনুপাত। সো R1 অনুপাত R3 অনুপাত R3 যখন করব, রো কেটে যাবে, সমান 3/2 অনুপাত রো কেটে যাবে 1/6। তো দুই পাশে 6 দিয়ে গুণ করে দিই, তাহলে 9 অনুপাত 1, দুই পাশে 6 দিয়ে গুণ করে দিয়েছি, তো 9 অনুপাত 1 আমাদের অ্যান্সার আছে কিনা দেখি। 9 অনুপাত 1 আমাদের অপশান সি আছে, অপশান সি। ঠিক আছে, তো এখান থেকে শেখার বিষয় এটা যে তড়িৎ প্রবাহের দিকের উপরেও নির্ভর করবে দৈর্ঘ্যটা কী হবে আর প্রস্থচ্ছেদটা কী হবে। তাহলে তড়িৎ প্রবাহের দিকের উপরেও রোধ যেটা আছে সেটা নির্ভর করবে, রেজিস্ট্যান্স বদলাতে পারে যদি আমি কারেন্টের দিক বদলে দিই। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, এবং এই কোশ্চেনে করার সময় অনেকে ভুল করে, কি ভুল করে সেটাও আমি বলছি। একটি ধাতুর রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে, মানে আলফা দেওয়া আছে 0.004 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। এই ধাতুর একটি তারের 0 ডিগ্রি উষ্ণতায় রোধ 1 ওহম হলে 100 ডিগ্রি উষ্ণতায় কত হবে, 100 ডিগ্রি উষ্ণতায় রোধ কত হবে দেখে নাও। রোধ তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা আমাকে জানতে হবে। তো আর আমরা জানি, আর কোনো একটা টি তাপমাত্রায় আর হয়ে যায় R0 1 প্লাস আলফা টি। এটা মানে কি, আর হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় রোধ, 0 ডিগ্রি উষ্ণতায় রোধ, মানে এটা 0 ডিগ্রি উষ্ণতায় হতেই হবে। ঠিক, তাহলে ঠিক আছে, তো আমাকে এই আলফাটা দেওয়া আছে, আমাকে এই আলফাটা দেওয়া আছে, দিয়ে R0 এর ভ্যালু দেওয়া আছে 1 ওহম। ঠিক, 1 ওহম, তাহলে 1 প্লাস আলফা 0.004, আর তাপমাত্রা 100তে চেয়েছে, 100তে, তাহলে আমি 100তে আমার পেয়ে যাব কত, 1 প্লাস 0.4, তাহলে 1.4 ওহম, 1.4 ওহম আমাদের অ্যান্সার হয়ে যাবে, 1.4 ওহম, অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে ভুল কি হয়, এখানে আমাকে এই কোশ্চেনে 0 ডিগ্রি উষ্ণতায় দিয়ে দিয়েছে বলে এই ভ্যালুটা আমি পেয়ে গেছি। ধরে না তোমাকে কোশ্চেন দেওয়া থাকলো যে 2 ডিগ্রি উষ্ণতায়, 2 ডিগ্রি সেলসিয়াসে আর এর ভ্যালু দেওয়া আছে, কিছু একটা ভ্যালু দেওয়া আছে 4 ওহম। ঠিক, তারপরে বলছে 100 ডিগ্রি উষ্ণতায় আর কত হবে। এই কোশ্চেন যদি থাকতো তাহলে কি হতো, তাহলে এটাই হতো যে প্রথমটা থেকে আমি এটা লিখতাম আর 2 ডিগ্রি, R1 লিখছি, সেটা R0 1 প্লাস আলফা ইন্টু কত 2 ডিগ্রি, 2 ডিফারেন্স 2 - 0, আর R2 যেটা আমি বের করব সেটা হচ্ছে আবার R0 1 প্লাস আলফা 100 - 0 ইন্টু টি, মানে আলফা টি, তো সরি আলফা ইন্টু 100 - 0 100 হয়ে যাবে। তো এখানে আমরা R0 এর ভ্যালু জানি না, R0 এর ভ্যালু জানি না,
তো আমরা কি করব, R1/R2 লিখে ফেলবো, দিলে R0 কেটে যাবে, 1 + 2 আলফা বাই 1 + 100 আলফা। এখানে আলফার ভ্যালু দেওয়া থাকবে, দেওয়া থাকলে তুমি R1 এর ভ্যালু দেওয়া আছে, R2 এর ভ্যালু সহজে বের করে নিতে পারবে। বাচ্চারা যেটা ভুল করে সেটা হচ্ছে এটা, যে এরকম লিখে ফেলে যে R2 = R1 1 + আলফা ডেল্টা টি, মানে এটা করে যে 4 দেওয়া আছে 1 + আলফা 100 - 4 করে দেব। এটা করবে না, এটা করলে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আসবে যেটা অ্যান্সারের সঙ্গে নাও মিলতে পারে, কারণ আমাদের এখানে যে R0টা আছে সেটা 0 ডিগ্রিতে রোধ চাই, এটা 0 ডিগ্রিতে রোধ নয়, তুমি কি করেছো 4 ডিগ্রিতেই রোধ নিয়ে নিয়েছো। তো এটা হচ্ছে মিস্টেক, এটা নেওয়া যাবে না, এরকম করা যাবে না, আমাকে এরকম করতে হবে। ঠিক আছে, এখান থেকে R1 R2 দুটোর অনুপাত নিলে R0 কেটে যাবে, সেখান থেকে আমাদেরকে অ্যান্সার বের করতে হবে। চলো, আচ্ছা পরের কোশ্চেনটা ঠিক এটাই 14, পরের কোশ্চেনটা যেটা আমি বললাম সেটাই। একটি তারের 50 ডিগ্রি উষ্ণতায় তাপমাত্রায় রোধ 5 ওহম, 100 ডিগ্রি তাপমাত্রায় 6 ওহম, 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত হবে? 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত হবে দেখো বলে দিচ্ছি, ঠিক যেটাই বলছিলাম সেটাই এসছে পরেরটা। কি বলছে, কোথায় গেল? বলছে 50 ডিগ্রি উষ্ণতায় রোধ হচ্ছে 5, আমি R1 লিখছি 5, সেটা হচ্ছে তাপমাত্রা 50 ডিগ্রিতে, ঠিক। R2 হচ্ছে 6 ওহম, R2 হচ্ছে 6 ওহম, যেটা হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রা। T1 লিখছি, T2 লিখছি, যেটা হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রা। R0 যেটা 0 ডিগ্রি তাপমাত্রায় সেটা আমাকে চাইছে, T0 = 0 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাকে চাই। ঠিক আছে, দেখো কিভাবে করবে। তো আবার লিখবো এইভাবে, R1 = R0 1 + আলফা কত ডিগ্রি? 50 ডিগ্রি, মানে 50 - 0 অ্যাকচুয়ালি, তো 50 ডাইরেক্ট, ঠিক, যেহেতু এটা 0 ডিগ্রি আছে তো এটা পেলাম। তো এখানে R1 5 দেওয়া আছে, R0 কত আছে জানি না, 1 প্লাস, আচ্ছা এখানে এক কাজ করা যেতে পারে, এখানে এক কাজ আমরা করতে পারি, RT কে যেহেতু আলফা দেওয়া নেই তো আলফার টার্মসে আমি লিখে ফেলি, একে আমি T লিখছি, একে আমি আগে T লিখছি, কি হবে দেখো, একে আমি এভাবে পাঠিয়ে দিই, RT/R0 = 1 + আলফা T, ঠিক আছে। তো একে পাঠিয়ে দিই RT/R0 - 1 = আলফা T, সো আলফা হয়ে যাবে 1/T RT - R0/R0, এটা হয়ে যাবে, এটা আলফা হয়ে যাবে। কেন এরকম করলাম বুঝতে পারবে, কেন এরকম করলাম, কারণ প্রথমটা থেকে আলফা = 1/50 টেম্পারেচার ডিফারেন্স 50, RT হয়ে যাবে 5, মানে 1 ডিগ্রিতে চাইছি, 50-এ চাইছি, তো এখানে হয়ে যাবে 5 মাইনাস R0 আমি জানি না বাই R0, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ পাবো, আলফা = 1/100 ইন্টু 6 - R0/R0, ঠিক। তো এখান থেকে আমি কি করতে পারি, দুটোকে ভাগ করে দিতে পারি, তো R0 কেটে যাবে, দুটোকে ভাগ করে দিতে পারি, 1 হয়ে যাবে, আর এখানে 100/50 হয়ে যাবে, এটা বাই এটা করছি, ভাগ করে দিচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তো ফার্স্ট বাই সেকেন্ড, এখান থেকে আমার আসবে 100টা উপরে উঠে যাবে, 50 নিচে, ঠিক। তারপরে এটা বাই এটা 5 - R0/6 - R0, এখান থেকে আমি অ্যান্সার পাবো কত হচ্ছে 2, মানে এখান থেকে হাফ = 5 - R0, মানে 1 = 2 × 5 - R0/6 - R0, ঠিক। তো এখান থেকে আসবে 6 - R0 = 10 - 2 R0, তো এখান থেকে এটা নিয়ে যাই, তো R0 = 10 - 6, তো R0 4 হয়ে যাবে, R0 4 ওহম, R0 আমাদের 4 ওহম হয়ে যাবে। ঠিক আছে, দেখি অপশান আছে কিনা, 4 ওহম, অপশান ডি, ডি ফর দিলেই R0 4। তো এখান থেকে আমি একটু সাজিয়ে নিয়েছি যাতে আলফা দেওয়া নেই,
তো আলফাকে লিখে ফেলেছি এর টার্মসে, দিয়ে ভাগ করে দিয়েছি, দুটো আলফা সেম হবে। চলো, বলছে 2 ভোল্ট তড়িৎচালক বলের একটি ব্যাটারির সঙ্গে 6 ওম এবং 3 ওম রোধের একটি সমান্তরাল সমবায়কে যুক্ত করা হলো। 6 ওম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? বলছে কোশ্চেন দেখো, বলছে 6 ভোল্ট একটা ব্যাটারি আছে, 6 ভোল্ট, তার সঙ্গে আমি সমান্তরাল সমবায় একটা রোধ লাগিয়েছি, দুটো রোধ লাগানো হয়েছে। তো সেই রোধগুলি কি কি আছে? বলছে 6 ওম আর 3 ওম, 6 ওম আর 3 ওম। আর ব্যাটারি ভোল্টেজ কত? 2 ভোল্ট। ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। বলছে 6 ওমের মধ্য দিয়ে প্রবাহ কত হবে? 6 ওমের মধ্যে দিয়ে প্রবাহ আমি সমান্তরাল দেখতে পাচ্ছি, তো তোমরা সবসময় এক কাজ করবে, 2 ভোল্ট মানে এইখানে 2 ভোল্ট আর এইখানে আমরা 0 ভোল্ট ধরতে পারি, 2 ভোল্ট আর 0 ভোল্ট। তার মানে কি ব্যাটারির দুই পাশের বিভব প্রভেদ 2 ভোল্ট হতেই হবে। চাইলে কেউ এখানে 4 নিতে পারে, এখানে 2 নিতে পারে, 2 ভোল্টের ডিফারেন্স থাকতে হবে। সো 2 ভোল্ট, এখানে 2 ভোল্ট হবে আর এখানে 0, তো এখানে 0 ভোল্ট। তো 6 ওমের দুই পাশের বিভব প্রভেদ হবে, মানে দুটি বিন্দুর বিভব প্রভেদ হবে 2 - 0। তো 2 - 0/6 এটাই হবে কারেন্ট V/R। তো 1/3 আমাদের অ্যান্সার হবে, 1/3 ওম আমাদের অ্যান্সার, 1/3। তো সমান্তরালে থাকলে বুঝে নেবে যে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে মানে ব্যাটারির যা বিভব হবে এরও তাই বিভব হবে। ঠিক আছে, চল, চিত্রতে দেওয়া আছে তুল্য রোধ বের করতে হবে। তো তুল্য রোধ 2, 6, 3 আছে, 2 ওম আছে, তার সঙ্গে 6 ওম আর এখানে 3 ওম আছে। তো আমরা দেখতে পাচ্ছি 3 আর 6 সমান্তরালে আছে। কেউ ভুল করবে না স্যার 2 আর 3 শ্রেণীতে আছে। একই লাইনে থাকলে শ্রেণীতে হয় না, তড়িৎ প্রবাহ একই হলে শ্রেণীতে হবে। এখানে তড়িৎ প্রবাহ যা আসবে এখান থেকে আলাদা হয়ে যাবে। ধরে নাও 5 অ্যাম্পিয়ার আসছে, তো এখানে কিছু যাবে, এখানে কিছু যাবে, এখানে 5 তো আসবে না। ঠিক আছে, তো একই লাইনে বলে শ্রেণী ধরে নেবে না। এই দুটো সমান্তরাল আছে, তো সমান্তরালে দুটো রোধ থাকলে আমরা এভাবে লিখে নিই, R1 + R2। তো 6 × 3 + 6 + 3। তো এই দুটোর তুল্য যেটা হবে, এই দুটোর তুল্য সেটা হবে 2 ওম, 18/9, তো 2 ওম। তো এটা হয়ে যাবে 2 ওম। সেই 2 ওমের সাথে এই 2 ওম শ্রেণীতে, তাহলে 4 ওম আমাদের অ্যান্সার হবে, 4 ওম আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার হবে 19B, 19B হয়ে যাবে আমাদের। ঠিক, তারপরে এগোচ্ছে 20, 4, 4, 2, 4, 4, 2 দেওয়া আছে, তাদের তুল্য বের করতে হবে। 4, 4, 2, এদিকে 4, এদিকে 4, 4 ওম, 4 ওম আর 2 ওম। ঠিক, তো 4, 4, 8 হয়ে যাবে, এই দুটো মিলে 8 ওম। 8 ওমের সাথে 2 ওম যেটা আছে সমান্তরালে আছে। তো 8, 2 সমান্তরালে থাকলে 8 × 2/8 + 2, তার মানে 16/10। তো আমাদের অ্যান্সার হবে 1.6 ওম। তো 1.6 ওম আমাদের অ্যান্সার হবে। তো 1.6 ওম অ্যান্সার। তো ডি, 16 × 5 = 80, মানে 2, 8, 2, 5। হ্যাঁ, তো 8/5। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন দেখো। 21 নম্বর কোশ্চেন, কোন উক্তিটি সঠিক হবে? কোন উক্তিটি সঠিক হবে? তো কতগুলো রেজিস্টার দিয়েছে? 2, 4, 2। আচ্ছা, এটাকে আমাকে আঁকতে হবে আগে, 21এরটা আঁকতে হবে আগে। তো পুরো কোশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে এমন, ঠিক আছে, ভয় পাবে না, কোশ্চেন ইজিলি সলভ হবে। দেখো বলছে 3 ওম আর 4 ওমে কারেন্ট কত, মানে এই 3 ওমে কারেন্ট কত, 4 ওমে কারেন্ট কত। প্রথমে তো আমি 3 ওমে কারেন্ট সহজে বের করব কিভাবে, দেখো। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছি, কোথা থেকে শুরু করব সেটা ভাবতে হবে। শুরু করব আমরা এখান থেকে, এই 3টে শ্রেণীতে আছে, এই 3টে শ্রেণীতে আছে। তো 2, 4, 2 মানে 8 ওম আমার শ্রেণীতে, মানে এই 3টেকে সরিয়ে দিয়ে আমি 8 ওম লাগাতে পারি। এখান থেকে এখানে আমি লালগুলো যেগুলো করছি, কালোটা বাদ দাও, ঠিক আছে। তাহলে নতুন যেটা আসবে তুল্য, সেটা 8 ওম আসবে, এটা ভুলে যাও, এটাকে ভুলে যাও। তাহলে 8 ওম এলো,
মানে এই কালো পাটটা থাকলো না, 8 ওহম এলো, 2 4 2 মিলে 8 ওহম, সেই 8 ওহম এর সঙ্গে যুক্ত। তো এই 8 সমান্তরালে আছে, সমান্তরালে যদি সমমানের থাকে আর যতগুলো থাকবে 8 8 আছে, তার মানে 8/2 হয়ে যাবে, 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। না হলে তোমরা যেভাবে সমান্তরালে ক্যালকুলেট করে 1/8 প্লাস 1/8 করে করবে, দেখবে 4ই আসবে। তাহলে এই দুটোর যেটা আসছে, এই 8 মিলে 4 আসবে। তার মানে এইখানে যেটা আছে এই পুরোটাকে সরিয়ে দিলে 4 আসবে। মানে আমি এই পুরোটাকে কাট করে দিচ্ছি মানে বাদ দিলাম, তো তার জায়গায় কত আসবে, 4 আসবে। পরে আমি জুড়বো আবার ওগুলোকে, তো 4 ওহম আসবে। তো 4 2 আবার 2 মানে আবার এইটা মিলে 8 আসবে। এটা তো বাদই গেল, এটা নেই, ঠিক? তো আবার 8 আসবে। তাহলে এর সাথে আবার 8 জুড়েছে, মানে এখান থেকে কেটে দাও, 8 আছে, 8 ওহম, ঠিক? তো 8 মিলে আবার তো 4 হবে, তো আবার এই দুটো মিলে 4। মানে সিম্পল কথা হচ্ছে পুরো এই যে পুরোটা মিলে কত আসবে, এই পুরোটা মিলে 4 আসবে, 4 ওহম। তার মানে এই জায়গায় আর এই জায়গায় আমি একটা 4 ওহমের লাগিয়ে দিতে পারি একটা রোধ, 4 ওহমের একটা রোধ লাগিয়ে দিতে পারি, ঠিক? তাহলে আমাদের কারেন্ট যেটা আসবে 9/R, V/R 4 3 7 9। তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট 3 মধ্যে দিয়ে যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট 3 মধ্যে দিয়ে যাচ্ছে। তো অপশানে দেখতে হবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কি না, 3 মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। দেখি অপশানে কি লেখা আছে। অপশানে লেখা আছে 3 মধ্যে দিয়ে 0.5 যাচ্ছে। তার মানে অপশান এ তো কারেক্ট হবে না, অপশান এ কারেক্ট হবে না, আমাকে 4 মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে দেখতে হবে, ঠিক আছে? তো অপশান 3 0.5 ওহম, অপশান 4 আমাকে চেক করতে হবে। দেখা যাক অপশান মানে 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট দেখতে হবে। তাহলে আবার আমি এগুলোকে জুড়ে ফেলি, যেগুলো যেমন ছিল এই লালগুলোকে সরিয়ে ফেলি, সেই জন্য আমি লাল পেন দিয়ে করেছিলাম, লালগুলোকে সরিয়ে দিই, মানে এটা এখানে সরবে। তো এখানে ছিল 2 8 ওহম আর এখানে ছিল 8 ওহম, ঠিক? এবার দেখো, তো আমি দেখতে পেলাম এখান থেকে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখান থেকে 2 অ্যাম্পিয়ার তো যাচ্ছে। এবার এটা ভাগ হবে কি করে? পাইপে বিভিন্ন ধরনের পাইপ লাগানো আছে, ধরে নাও পাইপে জল যাচ্ছে, সেই পাইপের জল ভাগ হয়ে যাচ্ছে, তো তাকে আমাকে ভাগ করতে হবে, ঠিক? লালগুলোকে আমি একটু ক্লিয়ার করে দিই, লাল ঠিক। তো তাহলে এবার দেখো এখানে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার যাওয়ার পর এইখানে ভাববে এটা I1 আর এটা I2। তো I1 I2 মিলবে কোথায়? I1 I2 যেখান থেকে যত কারেন্ট গেছে, এখান থেকে যেভাবে কারেন্ট গেছে এইখানে এসে আবার কিন্তু I2কে মিলতে হবে, কারণ I1 এখানে আসবে। যত কারেন্ট এখান থেকে বেরিয়েছে তত কারেন্ট কিন্তু এর মধ্যে ঢুকতে হবে, মানে 1 অ্যাম্পিয়ার যেন এখানে ঢোকে। তার মানে I1 প্লাস I2 হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানেও যেন 1 অ্যাম্পিয়ার ঢোকে, ঠিক আছে? তো খেয়াল রাখবে এই বিন্দু আর এই বিন্দু এর মধ্যে যে রোধটা আছে সেটা কত আছে দেখি, তাহলে বুঝতে পারবো I1 I2 কত হবে। কারণ পুরো I2কে এই পুরো রোধের মধ্য দিয়ে এখানে আসতে হবে, এই I2কে পুরো এই সমস্ত রোধের কোথাও না কোথাও ভাগ হয়ে আসতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে I গেছে, তো এখানে I2 ঢুকছে, I2 এখান থেকে গেছে, I2 এখান থেকে বেরোচ্ছে, তার মানে এখানের তুল্য রোধটা আমাকে জানতে হবে। তো 2 4 2 2 8 8 সমান্তরালে হয়েছিল, 8 8 মিলে 4 আর 4 মানে এটা হয়েছিল 8 8 আর এই 8 মিলে 4 হয়েছিল, আর এখানে 8 হয়েছিল। তার মানে এখানের যে তুল্য রোধটা এই পয়েন্ট আর এই পয়েন্ট এ বির যে তুল্য রোধ হবে সেটা 8 হবে। তাহলে 2 ওহম এখান থেকে আসার পর এটা আমি এ বি বিন্দু লিখছি, এ বি বিন্দু। তো এ বি বিন্দুতে এই I1 এই যে 8 ওহম আছে সেটাও এ বি বিন্দুতে যুক্ত, আর এই এখানে যে তুল্য 8 আসছে সেই তুল্য 8টাও এ বির সঙ্গে যুক্ত, ঠিক? তাহলে কারেন্টের কাছে এটা মনে হবে যে এটাও 8 ওহম আর এখানে পুরোটার তুল্য কি হচ্ছে 8 ওহম। তাহলে কারেন্ট বলবে যে আমি হাফ হাফ ভাগ হয়ে যাব, কারণ দুটোতেই 8 ওহম রোধ আছে,
মানে এই পুরোটাকে সরিয়ে ফেলে 8 ওহম হবে। তো এখানেও 8 ওহম, এখানেও 8 ওহম, তো 2i1 i2 সেম হবে। তার মানে 4 ওহম 1 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ার করে ভাগ হয়ে যাবে। তাহলে এদিকে 1 অ্যাম্পিয়ার হবে আর এই দিকে যেটা যাবে সেটাও 1 অ্যাম্পিয়ার হবে। ঠিক বুঝে গেলাম। 1 অ্যাম্পিয়ার এখানে গিয়ে আবার দেখবে এখানে দুজন বসে আছে, দুজন, এখানে আবার কারেন্ট কিভাবে ভাগ হবে। তো এবার চলে আসি এইখানের কাহিনীতে। ঠিক এইখানের কাহিনী আমি বাইরে আলাদা করে আঁকছি। তো এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, সেই 1 অ্যাম্পিয়ার কারেন্ট কার মধ্যে দিয়ে যাচ্ছে, এই পাশে 2 ওহম, এই পাশে 4 ওহম আর এই পাশে হচ্ছে 2 ওহম আর এখানে 8 ওহম। ঠিক, তো এখান থেকে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। 1 অ্যাম্পিয়ার এখানে গিয়ে দেখবে এই দুটো দিকে ভাগ হতে হবে। এই দুটো দিকে ভাগ হলে আমাকে দেখতে হবে যে এর দুই পাশের বিভব প্রভেদ তো সি আর ডি বিন্দুর মধ্যে হবে। তাহলে সি আর ডির মধ্যে এখানে কত রোধ আছে দেখি। সি আর ডির মধ্যে এখানেও 8 ওহম আছে। তার মানে সিডির মধ্যে একটা 8 ওহম এটা আর একটা 8 ওহম এটা। তার মানে দুটোই তো 8 ওহম। দুটোই যদি 8 ওহম হয় আবার 1 অ্যাম্পিয়ার করে ভাগ হয়ে যাবে 0.5 অ্যাম্পিয়ার আর এই দিকে চলে যাবে 0.5 অ্যাম্পিয়ার। তার মানে 4 ওহমের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তার মানে 3-এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার, 1 এসেছিল না 2 এসেছিল, 2 এখানে 1 ছিল না 2 ছিল, 3-এর মধ্যে কত আসছিল, 1 আসছিল, আমি 2 ধরে ক্যালকুলেট করছিলাম, 2 ধরছিলাম বলে 1 এসেছিল। অ্যাকচুয়ালি 1 হবে 0.5 হবে, 0.5 আর এখানে 0.5 হবে। তো 0.5 এখানে পৌঁছবে, 0.5 গিয়ে আবার হাফ হবে, এটা 0.5 ছিল, সেটা গিয়ে আবার এখানে 0.5/2 আসবে, মানে 4 ওহমের মধ্যে দিয়ে 0.25 অ্যাম্পিয়ার আসবে। কনসেপ্ট ঠিকই আছে, কিন্তু আমি এই ভ্যালুটা একটু নেওয়া ভুল হয়ে গেছে। 1 অ্যাম্পিয়ার হচ্ছে, তো এখানে গিয়ে হাফ হয়ে যাবে, আবার এই ব্রাঞ্চে গিয়ে হাফ হয়ে যাবে, মানে দুটো জাংশনে গিয়ে, দুটো বিন্দুতে গিয়ে ও কারেন্ট হাফ হয়ে যাবে। কেন? এইখানে রোধগুলো দেখা যাচ্ছিল সমান হচ্ছিল, তো যার জন্য আমাদের 4 ওহমের মধ্যে দিয়ে 0.25 অ্যাম্পিয়ার যাবে। তো অপশান ডি হয়ে যাবে, অপশান ডি ফর দিল্লি।